বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছ হররস্কোপ অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সকলকে ভালো রেখেছ। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সৃজিত সরকারের কলমে একটি হারহীন করা গল্প, কুয়ো। এবং আমাদের আজকের এই গল্পে প্রথমবারের জন্য গল্প পাঠে রয়েছে অভিষেক। তাই আর বেশি দেরি নয়, শুরু করছি আমাদের আজকের নিবেদন, সৃজিত সরকারের কলমে কুয়ো। গতকাল অম্লানরা যখন এখানে এসে পৌঁছেছিল তখনও দিনের আলো মরেনি। একটা হলদে বিষণ্ণতা ছেয়েছিল গোটা জায়গাটাকে। যতদূর চোখ যাচ্ছিল ততদূর কেবল হলুদ পাথরের একাধিপত্য। হয়তো কোথাও একখণ্ড ঘাস কিংবা একটা লম্বা গাছ, সেটুকু বাদ দিলে বাদবাকি জায়গাটা ভীষণ রুক্ষ, ভীষণ শুষ্ক আর ভীষণ নিষ্প্রাণ। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই চোখ দুটো যেন ক্লান্ত হয়ে ওঠে। এই বিশাল প্রান্তরে মানুষ বলতে কেবল ওরা তিনজন, অম্লান, রোহিতাশ্ব আর সুলগ্না। অম্লানই প্রজেক্ট হেড, বাকি দুজন ওর সহকারী। রোহিতাশ্ব আর সুলগ্না বয়সে নবীন হলে কি হবে, কাজে কর্মে যথেষ্ট চৌকস। উপস্থিত বুদ্ধি আছে, জ্ঞানও মন্দ নয়। তার উপর দুজনেই রান্না বান্না জানে, শারীরিক দিক থেকেও যথেষ্ট সুস্থ সবল। এই এখনই যেমন ওরা দুজনে পোর্টেবল ওভেন জ্বালিয়ে সসেজ রাঁধছে, আর একটা ছোট্ট মিউজিক প্লেয়ারে খুব ধীর লয়ে গান শুনতে শুনতে নিজেদের মধ্যে গল্প করছে। অম্লান আর কি করবে, ও তো রান্নাও জানে না, আর আড্ডা দিতেও বিশেষ পারদর্শী না। ও চুপচাপ বসে কেস হিস্ট্রি পড়ছে। তবে নতুন প্রজেক্ট হাতে নেওয়ার মতো শারীরিক অবস্থা অম্লানের মোটেই ছিল না। সদ্য ও কোভিড নেগেটিভ হয়েছে। অলফ্যাক্টরি এপিথেলিয়াম এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখনও পুরোপুরিভাবে গন্ধের অনুভূতি সে পায়নি। তাছাড়া শারীরিক দুর্বলতা, অল্পেতেই ক্লান্ত হয়ে পড়া আর ভাবতে বসে খেই হারিয়ে ফেলা, এসব তো লেগেই আছে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্মম আদেশ, রিপোর্ট যখন নেগেটিভ তখন আর অকারণ ছুটি মঞ্জুর হবে না। অম্লান একজন সাধারণ কর্মচারী হয়ে সেই নির্দেশের পালনটুকু ছাড়া আর কি বা করতে পারে। এখানে জায়গাটা সম্পর্কে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন। ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, শৈল্পিক কোনো দিক থেকেই এই জায়গাটার কোনো গুরুত্ব নেই। না আছে ফ্লোরা আর না আছে ফনা। আশেপাশে প্রায় কয়েকশো কিলোমিটারের মধ্যেও কোনো লোকবসতি নেই। জায়গাটায় যা আছে তা হল রহস্য, একটা গূঢ় রহস্য। ওই কথায় বলে না, এই জগতের সকল অনুভূতির মূলে আছে পাঁচটি জিনিস: দৃশ্য, শব্দ, স্পর্শ, গন্ধ আর স্বাদ। এই জায়গাটিকে ঘিরে যে রহস্যের মতো মেঘ জমাট হয়ে আছে, তার মূলে আছে তেমনই এক অনুভূতি, শব্দ। সেই শব্দ নাকি শোনা যায় প্রতি পূর্ণিমার রাত্রে। না, সেই শব্দের কোনো রেকর্ডেড ভার্সন আপাতত নেই, তবে কিছু প্রত্যক্ষ শ্রোতার বিবরণ আছে। আর তার থেকেই জানা যাচ্ছে যে সেই আওয়াজের সঙ্গে শ্রুতপূর্ব কোনো পার্থিব ধ্বনির মিল নেই। অবশ্য অম্লান এই অপার্থিবতার তত্ত্বকে তেমন গুরুত্ব দিচ্ছে না। ও নিজের অভিজ্ঞতা থেকে দেখেছে এসব ক্ষেত্রে আকস্মিক আতঙ্ক আর বিস্ময়ের বশে বেশিরভাগ সময় প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ শ্রোতারা মূল ঘটনাটাকে অনেক বেশি ভয়াবহ হিসেবে পরিবেশন করে। অনেকটা ছিল রুমাল
আর হয়ে গেল বিড়ালের মতো। তবে ঘটনাটার মধ্যে কিছু গুরুত্ব যে আছেই সেটা অস্বীকার করার উপায় নেই। শব্দটার প্রসঙ্গ প্রথম জনসমক্ষে আসে আজ থেকে প্রায় 18 বছর আগে। তখন এই জায়গাটা একটা সাধারণ বিজন প্রান্তর ছাড়া আর কিছুই ছিল না। লোকবসতি অত ছিল না, তবে ভয়েরও কিছু ছিল না। সেই সময় এক রাখাল নাকি এক পূর্ণিমার রাত্রে একটা দলছুট গরুকে খুঁজতে এসেছিল এখানে। পরবর্তীতে না সেই রাখালের খোঁজ পাওয়া গিয়েছিল আর না সেই গরুর। তবে সেই রাত্রে নিকটবর্তী গ্রামের বাসিন্দারা প্রথমবারের জন্য শুনেছিল ওই আওয়াজটা। এরপর প্রতি পূর্ণিমায় ধ্বনিত হয়েছে সেই বীভৎস নাদ। আর যখনই সেই সময় এখানে কেউ এসেছে, পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এখানে নাকি একটা কুয়ো আছে এবং কুয়োটা নাকি আগে ছিল না। যে রাত্রে শব্দটা প্রথম শোনা গিয়েছিল তার পরদিন সকালে নিখোঁজ রাখালের গ্রামের লোকেরা তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। তারাই কুয়োটা আবিষ্কার করেছিল এবং কুয়োর ঠিক পাশের একটা কাঁটা ঝোপে আটকে পড়ে থাকতে দেখেছিল এক টুকরো সাদা কাপড়। পরবর্তীতে কাপড়টাকে রাখালটির বাড়ির লোকেরা শনাক্ত করেছিল। ওটা ছিল একটা জামার ছেঁড়া অংশ, যেটা রাখালটি বাড়ি থেকে বেরোনোর সময় গায়ে দিয়েছিল। মানুষের ধারণা ওই কুয়োটাই হচ্ছে যত নষ্টের মূল। ওটার মধ্যেই সম্ভবত কোনো অশুভ প্রেতাত্মা বা ওই রকম কিছু আছে। তারা অন্ধবিশ্বাসে অনেক পুজো, সস্তয়ন ইত্যাদিও করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যাই হোক, এই রকম রহস্য তো গোটা পৃথিবী জুড়েই কোটি কোটি ছড়িয়ে আছে। সেসব নিয়ে এত মাথা ঘামানোর সময় কোথায়? প্রথম কিছুদিন হইচই হয়, তদন্ত হয়, তারপর আবার তারা ডুবে যায় বিস্মৃতির আড়ালে। হয়তো এটাও সেই রকমভাবেই অবহেলিত হয়ে পড়ে থাকত, কিন্তু গোল বাঁধল মাস 3 আগে। সেদিনও ছিল পূর্ণিমা। এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরের একটা পথ ধরে একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রীর ছেলে, পুত্রবধূ আর তাদের পোষা কুকুরটা কোথাও যাচ্ছিল বা কোনো জায়গা থেকে ফিরছিল। ছেলেটি গাড়ি চালাচ্ছিল। মাঝ রাস্তায় হঠাৎ গাড়িতে কিছু একটা যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে থামতে বাধ্য হয়েছিল তারা। ছেলেটি যখন বনেট খুলে গলদটা খোঁজার চেষ্টা করছে, সেই সময় হঠাৎ একটা পাশবিক চিৎকার শুনতে পায় এবং কিছু বোঝার আগেই কুকুরটা দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। স্বামী স্ত্রী এতটাই ভীত সন্ত্রস্ত ছিল যে তারা আর বেশি দূর খোঁজ করতে পারেনি। তবে তারা অনেকবার কুকুরটার নাম ধরে ডেকেছিল, বলা বাহুল্য কোনো সাড়া পাওয়া যায়নি। এই ঘটনার পরেই বিভিন্ন মহল থেকে চাপ আসতে শুরু করেছিল এবং সেই সবেরই ফলশ্রুতি হল অম্লানের এই অসুস্থ শরীর নিয়ে ছুটে আসতে বাধ্য হওয়া। সুলগ্না ডাকল, স্যার খাবেন, আসুন, ডিনার রেডি। ফাইল বন্ধ করতে করতে অম্লান বলল, তোমরা সার্ভ করো, আমি যাচ্ছি। কুয়োটা খুবই অদ্ভুত। নিরেট পাথরের একটা চোঙ যেন মাটির ফুট 2 উপর থেকে নেমে গিয়েছে একেবারে পৃথিবীর গভীর পর্যন্ত। এরকম জিনিস অম্লান আগে কখনো দেখেনি। এই জিনিস কি রাতারাতি গজিয়ে উঠতে পারে, নাকি গ্রামবাসী এটাকে বানিয়ে অদ্ভুত গল্প ফেঁদেছে, কে জানে। সুলগ্না আর রোহিতাস্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কুয়োটার অনেকগুলি ছবি তুলল, মাপজোকও নিল কিছু কিছু। কুয়োর উপাদানটাকে ওরা অবশ্য কেউ চিনতে পারল না, না কাঁচ, না পাথর, না ওপাল। সবকিছুরই যেন কিছু কিছু মেশানো আছে, আবার যেন সম্পূর্ণ অচেনা একটা জিনিস। রোহিতাস্য আর সুলগ্না জিনিসটার একটু নমুনা নেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। বাটালি তো তুচ্ছ, বৈদ্যুতিক যন্ত্রগুলো কুয়োর গায়ে একটাও আঁচড় কাটতে পারল না। অম্লান কুয়োর গভীরতাটা মাপার চেষ্টা করেছিল।
প্রথমে যন্ত্রের সাহায্য নিতে গিয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ, যে কোনো কারণেই হোক আল্ট্রাসাউন্ড যন্ত্রটা কর্মাক্ষম হয়ে পড়ল। অতএব সহজেই কাজ ছাড়ার আশায় এইখানেই ইতি পড়ে গিয়েছিল। অগত্যা অম্লান সে সুপ্রাচীন পদ্ধতির আশ্রয় নিয়েছিল। বড় সড়ো একটা পাথর তুলে ও ছুঁড়ে দিয়েছিল কুয়োর অনেক ভিতরে। তারপর কান খাড়া করে তাকিয়েছিল তার হাত ঘড়ির দিকে। কিন্তু অম্লানকে হতাশ করে কোনো প্রতিধ্বনি ফেরেনি। গভীরতা মাপার পরিকল্পনা অম্লান আপাতত মুলতুবি রাখল। ও কুয়োর একেবারে ধারে দাঁড়িয়ে ওটার ভিতরে জোরালো টর্চের আলো ফেলল। অনেক নিচে জলের ইশারা একটু দেখা যাচ্ছে বটে, তবে জলটা ঘোলাটে। বোধহয় এই অঞ্চলের ভূগর্ভস্থ জলের স্তর খুব একটা ভালো নয়। আজকাল প্রযুক্তি যথেষ্ট উন্নত হয়েছে, সুতরাং জলের নমুনা সংগ্রহ করাটা এমন কিছু কঠিন কাজ হলো না। আর ভাগ্য সুপ্রসন্ন, অন্যান্য কাজগুলোর মতো এই কাজটা করতে গিয়ে অম্লান আর তার টিমকে কোনো বাধার সম্মুখীন হতে হলো না। তবে সংগৃহীত নমুনাটা দেখার পরে অম্লান আর ওর সহকারিনী প্রত্যেকেই বিস্মিত হলো। জিনিসটা আদৌ জল ঠিক নয়। জলের তারল্য তার মধ্যে তেমন একটা নেই, বরং আছে ঘন ইমালশনের মতো থকথকে একটা ব্যাপার, ঠিক যেন বর্ণহীন গন্ধহীন ঘোলাটে এক রকমের জেলি। তবে মার্মালেড বা জ্যামের মতো অতটা ঘনও নয়, অনেকটা বাড়িতে বানানো ইমালসিফায়ার না দেওয়া জেলির মতো টেক্সচার। সুলগ্না আলোর সামনে কৌটোটা ধরে ঘোরাতে ঘোরাতে বলল, স্যার, এটা কি জিনিস? দুপাশে মাথা নাড়ালো অম্লান। বুঝতে পারছি না সুলগ্না, কেমিক্যাল অ্যানালিসিসটা না করা পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। পাত্রটার গায়ে লেবেল মেরে সেটাকে ব্যাগে ঢুকিয়ে নিল অম্লান। এই কুয়োটা কারা খুঁড়েছিল, আর কেনই বা খুঁড়েছিল? দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল সুলগ্না। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে আই উইটনেসদের কথা ভুল। মানে এই কুয়োটা হয়তো আগে থেকেই এখানে ছিল, ওরাই দেখেনি। কারণ রাতারাতি এরকম একটা জিনিস এখানে আসা কোয়াইট ইম্পসিবল। তাহলে এটা এসেছিল কোত্থেকে? আর দেখেই তো বোঝা যাচ্ছে এটা কোনো প্রাকৃতিক জিনিস নয়। হয়তো এখানে কোনো সুপ্রাচীন সভ্যতা ছিল, কোনো প্রাকৃতিক দুর্যোগে, যেমন ভূমিকম্প কিংবা সেরকমই কিছু একটাই রাতারাতি সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। বা মরক বা খরাও হতে পারে। মিলছে না সুলগ্না, কিচ্ছু মিলছে না। বোধহয় নিজের যুক্তিতে সুলগ্না নিজেই চমৎকৃত হয়েছিল। রোহিতাসও কিছুটা সম্মতি দিয়েছিল ওর সাথে। অম্লানের কথায় ওদের দুজনের মুখেই বিস্ময় আর প্রশ্ন ফুটে উঠল। অম্লান দূরের দিগন্ত রেখার দিকে তাকিয়ে বলল, ধরো তোমার প্রথম লজিকটাই আমি সত্যি বলে ধরে নিলাম, সেক্ষেত্রে বলবো এমন একটা দুর্যোগ হলো যে একটা গোটা সভ্যতার শেষ চিহ্নটুকু মাটিতে মিশে গেল, অথচ এই কুয়োটা অদ্ভুতভাবে টিকে গেল। এটা কেমন একটা অদ্ভুত শোনাচ্ছে না? আর যদি খরা বা মহামারীর কথাই মেনে নিই, তাহলেও বলবো যে খরা বা মহামারীতে মানুষ তো মারা যেতেই পারে, কিন্তু তাদের বাড়িঘর সেসব গেল কোথায়? যারা এমন কুয়ো খুঁড়তে জানতো তারা নিশ্চয়ই খোলা আকাশের নিচে বা পাতার কুঁড়েতে বাস করতো না। অনেকটা কথা বলে একটু হাঁপিয়ে গিয়েছিল অম্লান। তাছাড়া কোভিড তার ফুসফুস দুটোকেও যথেষ্টভাবে জখম করে দিয়েছে। ও বুক চিতিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তাহলে তাহলে যে কি সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। মাথাটার একটু বিশ্রাম চাই, বুঝলে? বয়স তো হচ্ছে, তার উপরে এত বড় একটা রোগ সামলে উঠলাম। আমি বরং তাঁবুতে ফিরি, কফি খেতে খেতে একটু চিন্তা করা যাক। তোমরা আশপাশটা একটু ভিজিট করে নাও বরং, দেখো কোনো চিহ্ন টিহ্ন খুঁজে পাও কি না। চিহ্ন বলতে আপনি কি পার্টিকুলার কিছু বোঝাতে চাইছেন স্যার? না সুলগ্না, there is nothing particular about this project.
তোমরাও যেমন অন্ধকারে আছো, আমিও তেমন অন্ধকারেই আছি। তাছাড়া তোমাদের জ্ঞান বুদ্ধির দৌড় যত দূর, আমারও তত দূরই। শুধু আমার অভিজ্ঞতাটা একটু বেশি, এই যা। তবে একটা কথা ভুললে চলবে না। কি স্যার? আজ কিন্তু পূর্ণিমা, আজই সেই শব্দটা শুনতে পাওয়ার দিন। অম্লান আর কোনো কথাই বলল না। পিছন ফিরে তাঁবুর দিকে হাঁটতে শুরু করলো। অনেকক্ষণ ধরে শব্দটা অনুরণিত হলো। তারপর শূন্য প্রান্তরে ছড়াতে ছড়াতে একসময় মিলিয়ে গেল। তারপর আবার সব আগের মতো স্তব্ধ, আগের মতোই শান্ত। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পাথুরে জগৎ। পাথরের হলুদ রঙকে এখন মনে হচ্ছে নীলচে। তবে স্বপ্নীল বা মেদুর নীল নয়, অপার্থিব নীল। যেন এই প্রান্তর পৃথিবীর বাইরে কোথাও। তিনজন মুখ চাওয়াচাওয়ি করল নিজেদের মধ্যে। শব্দটা রেকর্ড হয়েছে। সাউন্ড লেভেল মিটারের স্ক্রিন বলছে শব্দটার তীব্রতা প্রায় 80 ডেসিবেল। তিনজনেরই কানে এখনো তালা ধরে আছে, সেই সঙ্গে মাথাটাও ভোঁ ভোঁ করছে। কিছুক্ষণ লাগলো তাদের ধাতস্থ হতে। একটা নোটবুকে শব্দের তীব্রতাটা টুকে রাখতে রাখতে অম্লান বলল, এরকম নির্জন জায়গায় বহুদূর থেকে শুনতে পাওয়ার পক্ষে যথেষ্ট লাউড, তবে নীলতিমির হুইসেলের থেকে আসতে। রোহিতাশ্ব আস্তে আস্তে কান চেপে মাসাজ করতে করতে বলল, ফিরে গিয়ে একটা ইএনটি দেখাতেই হবে। সে তো বটেই, তবে শব্দটা যেন অদ্ভুত। এখানে আসার আগে আমি সাউন্ড নিয়ে কিছু পড়াশোনা করেছি। তিমির হুইসেল, সিংহের গর্জন, অগ্নুৎপাতের শব্দ, ইভেন বিভিন্ন রকম মিউজিক ইনস্ট্রুমেন্টের আওয়াজ, সব কিছুই খুব ভালো করে শুনেছি। কিন্তু এর সঙ্গে সেসবের কোনোটারই মিল নেই। কোনো উত্তর দিল না অম্লান। ও শুধু গম্ভীর হয়ে ভাবতে থাকলো। সুলগ্না প্রস্তাব রাখল, স্যার, একটু কফি খেলে হতো না? করো। সুলগ্না চলে গেল কফির জোগাড় করতে। একটু ইতস্তত করে রোহিতাশ্ব গেল ওর পিছু পিছু। এখন অম্লান একা। তাতে অবশ্য বিশেষ কিছু অসুবিধা হচ্ছে না, বরং যখনই খুব জটিল কোনো কাজ করে সেই সময়টুকুর জন্য একাকিত্বটাকেই ও সবচেয়ে বেশি পছন্দ করে। এতদিন ধরে একসাথে কাজ করতে করতে সুলগ্না আর রোহিতাশ্ব বুঝে গিয়েছে ব্যাপারগুলো। রেকর্ডারের ভলিউমটা আস্তে করে স্পিকারটা কানের কাছে নিয়ে এসে শব্দটা শুনল অম্লান। একবার, দুবার, তিনবার, বারবার। বারবার শুনে অম্লান এই সিদ্ধান্তেই এলো যে সুলগ্নার কথাটাই ঠিক। চেনা জানা কোনো আওয়াজের সাথে এর বিন্দু মাত্র মিল নেই। তবে ও নিশ্চিত এই শব্দ কোনো যান্ত্রিক শব্দ নয়, কিংবা এর উৎস কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। যেন দৈত্যাকার, না না, যেন দৈত্যের চেয়েও বহুগুণ বড় একটা প্রাণী প্রচণ্ড যন্ত্রণায় গুমড়ে গুমড়ে আর্তনাদ করছে। আওয়াজটার মধ্যে একটা মুক্তি পাওয়ার আকুতি আছে, কষ্ট পাওয়ার বেদনা আছে, আর আছে ক্রমাগত যন্ত্রণা ভোগের ক্রোধ। আর সবচেয়ে বড় কথা, আওয়াজটা উঠে আসছে ওই কুয়োরই অতল থেকে। হ্যাঁ, এই ব্যাপারেও অম্লানের কোনো সন্দেহ নেই যে ওই কুয়োর ভিতরেই এমন কিছু আছে যেটা এই শব্দটার জন্য দায়ী। হতেও পারে হয়তো ওই কুয়োর সঙ্গে সুদূর সমুদ্রের কিংবা কোনো নদীর ভূগর্ভস্থ যোগ আছে,
তার মাধ্যমেই হয়তো কোনো প্রাণী এসে আটকা পড়েছে ওখানে। কিন্তু কোনো জলচর প্রাণী কি এমন বীভৎস আওয়াজ করতে পারে? ইনস্ট্যান্ট কফি বানাতে 10 মিনিটও সময় লাগে না। সুতরাং একটু পরেই ওরা দুজন 3 কাপ কফি নিয়ে এসে বসল। কেউ কোনো কথা বলল না, চুপচাপ কফি খেতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো ওই বীভৎস আর্তনাদ আবার কখন কুয়োর অতল ভেদ করে উঠে আসে। তাছাড়া সবার মধ্যেই কথা বলার তাগিদটা কেমন যেন কমে গিয়েছিল। নীরবতায় মানুষ আরও আশঙ্কাপ্রবণ আর আরও দুর্বল হয়ে ওঠে। তাই রোহিতাশ্বই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রথম মুখ খুলল। আমার না স্যার ব্লুপের কথা মনে পড়ছে। পয়েন্টটা ভালো, কিন্তু রোহিতাশ্ব, ব্লুপের ফ্রিকোয়েন্সি কিন্তু আরও বেশি ছিল, মোর দ্যান দ্য হুইসেল অফ ব্লু হোয়েল। এটা কিন্তু সেই তুলনায় মডারেট, মানুষের শোনার রেঞ্জের মধ্যেই, যদিও সহনশীলতার চেয়ে অনেক আমি বেশি। সেটা বলছি না সুলগ্না, আমি বলছি যে এটা ব্লুপের মতোই একটা অজ্ঞাত উৎস থেকে উঠে আসছে, আর ঠিক ব্লুপের মতোই এটাও রহস্যময়। সেটা ঠিক। অম্লান খুব তাড়াতাড়ি গরম জিনিস খেতে পারে। ওর কফি খাওয়া শেষ হয়ে গেল মিনিট 3 মধ্যেই, কিন্তু সে খাওয়া কেবলই খাওয়ার জন্য। সেরা গুণমানের ব্রাজিলিয়ান কফিও আজ ওকে উদ্দীপিত করতে পারছে না। কেন জানি না, অম্লানের বুকের ভিতরটা একটা অজানা আশঙ্কায় বারবার ছমছম করে উঠছে। এই জনমানব শূন্য জায়গায় বসে অপার্থিব অলৌকিক শব্দ শোনার এবং ভীষণ কিছুর জন্য অপেক্ষা করার চাপটা বোধহয় ওর স্নায়ু নিতে পারছে না। তবু অম্লান হার মানল না। ছোট্ট একটা কিটপ্যাক পিঠে নিয়ে উঠে দাঁড়ালো অম্লান। তোমরা বসো, কফি টফি খাও, আমি যাই কুয়োটার দিক থেকে একটু ঘুরে আসি, দেখি নতুন কিছু পাই কি না। ঝুঁকির কথা ভেবেই ছেলে মেয়ে দুটোকে আর সঙ্গে নিয়ে যাবার প্রস্তাব দেয়নি অম্লান। কিন্তু কুয়োর কাছে যাওয়ার নাম শুনতেই ওরা হই হই করে উঠল। আরে স্যার, আপনি একা যাবেন কেন? হ্যাঁ স্যার, আমরাও যাব। হ্যাঁ চলুন। দ্য কেস ইজ কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড স্কেরি টু। কথাটা বলতে গিয়েও থেমে গেল অম্লান। ওর মতো আদ্যপান্ত বিজ্ঞানে বিশ্বাসী একজন মানুষের মুখে অলৌকিক ভয়ের শব্দটা কি মানায়? তবে এটাও ঠিক, যদি ব্যাপারটার পিছনে সত্যিই কোনো অনাবিষ্কৃত হিংস্র জন্তুর ভূমিকা থাকে, তখন অবশ্যই একটা আতঙ্কের ব্যাপার থেকেই যায়। চাঁদের আলোয় মাখামাখি পথ, সেই পথ ধরেই হাঁটতে হাঁটতে একসময় কুয়োর পাশে এসে দাঁড়ালো ওরা 3 জন। চাঁদের অকৃপণ আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। জায়গাটা এমনিতে যতটা শান্ত, এখন তার চেয়েও অনেক বেশি শান্ত মনে হচ্ছে, যেন এখানে কোনো দিন কোনো প্রাণের স্পন্দন ছিল না। আদি অনন্তকাল ধরে সব যেন এই রকমই স্থির হয়ে আছে। কে বলবে একটু আগেই এক অপার্থিব ধ্বনি চিরে ফালা ফালা করে দিচ্ছিল এখানকার পরিবেশ। কুয়োর ভিতরে উঁকি দিল ওরা। কুয়োর ভিতরের পদার্থটা একতাল অন্ধকারের মতো কালো দেখানোর কথা, অথবা কালোর বুকে চাঁদের আলোর সূক্ষ্ম ঝিরি দেখা যাওয়ার কথা, কিন্তু সেখানে সেরকম কোনো ব্যাপার নেই। বরং কুয়োর ভিতরে থাকা সেই আশ্চর্য পদার্থটা স্বতঃস্প্রভ হয়ে সবুজ আলো ছড়াচ্ছে। সবুজ রংটাও অদ্ভুত, ঠিক বর্ষ সজল মশের রং যেমন হয় তেমন। সেই আলোর আভা এসে পড়েছে ওদের মুখে, প্রতিবিম্ব হয়ে ফুটে উঠেছে ওদের চোখের তারায়। চাপা গলায় রোহিতাশ বলল, রেডিয়েশন মেবি। ওরা সঙ্গে করে একটা বিশেষ রকমের ক্যামেরা নিয়ে এসেছে, যে ক্যামেরাটা জলের গভীর থেকে যথাসম্ভব পরিষ্কার ছবি তুলে আনতে সক্ষম। অম্লান ক্যামেরাটাকে টোচেন দিয়ে বেঁধে কুয়োর মধ্যে নামিয়ে দিল। সেই ক্যামেরাটা কুয়োর মধ্যে দিয়ে একটু একটু করে নামতে থাকলো।
হঠাৎ একটা হ্যাঁচকা টান, তারটাকে টেনে তুলে নিল অম্লান। তোলার পর বুঝল যে অনেক দেরি হয়ে গিয়েছে। তারের মাথায় এখন ক্যামেরার চিহ্ন মাত্র নেই। কে যেন ভয়ঙ্কর শক্তিতে খানিকটা তার শুদ্ধ ক্যামেরাটাকে ছিঁড়ে নিয়েছে। বড় বড় চোখ করে সুলগ্না শুধু বলল, ইম্পসিবল। এমতো অবস্থায় কি করা যায় সেই ব্যাপারে কিছু ভাবছিল বা ভাবতে চেষ্টা করছিল ওরা। হঠাৎ সবার কেমন একটা যেন অস্বস্তি বোধ হতে লাগলো। মাথার মধ্যে একটা চিনচিনে যন্ত্রণা, চোখে এইসব ঝাপসা ঝাপসা ভাব, সেই সঙ্গে পেটের ভিতরে বমি উঠে আসার মতো একটা বিশ্রী অনুভূতি। হাত পাও কেমন যেন অসাড় হয়ে আসছে মনে হলো। জায়গাটায় কিছু একটা আছেই। অম্লান বলল, চলো চলো, আমরা তাঁবুতে ঢুকে পড়ি। আমার এই জায়গাটা কেমন সেফ লাগছে না, শরীরটাও যেন কেমন। কেউ আর কোনো আপত্তি করল না। অবশ্য আপত্তি করলেও সেটা টিকত না। অম্লানী প্রজেক্ট হেড, সুতরাং পছন্দ হোক বা না হোক বাকিরা ওর আদেশ মেনে চলতে বাধ্য। তবে ভঙ্গি থেকে মনে হলো না যে কেউই তাঁবুতে ফিরতে খুব একটা অনিচ্ছুক। ফিরে আসার আগে আরেকবার কুয়োর ভিতরে তাকালো অম্লান। সেই সবজে রংটা এখন যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আলোর তীব্রতা এখন আরো বেশি। চাঁদের উপর মেঘের যে ঈষৎ আড়াল জড়ো হয়েছিল সেটাও এখন কেটে গিয়েছে। তবে কি আলোর সঙ্গে ওটার কোনো সম্পর্ক আছে? হতেও পারে, হয়তো ওর মধ্যে কোনো আলোক সংবেদী যৌগ আছে যেটা উজ্জ্বল আলোয় সক্রিয় হয়ে ওঠে। চুপচাপ তাঁবুর দিকে হাঁটতে লাগলো ওরা। কেউ কোনো কথা বলল না, কোনো মন্তব্য করল না। সবারই যেন যুক্তি বুদ্ধির ঘরে তালা পড়ে গিয়েছে। যখন তাঁবু আর মিটার দুয়েক দূরে, তখন আবার সেই শব্দটা শোনা গেল। সেই একই রকম তীব্র, একই রকম তীক্ষ্ণ, একই রকম মর্মভেদী। শুধু চিৎকার করেই কেউ যেন আকাশে বাতাসে ফাটল ধরিয়ে দিতে চায়, চুরমার করে দিতে চায় আশপাশে জমে থাকা পাথরের সুদৃঢ় স্তর। কি দুঃসহ! যেন ব্রহ্মাণ্ডের সবচেয়ে অযাচিত দুঃস্বপ্নটাই বাস্তব হয়ে নেমে এসেছে এইখানে। কান চেপে ধরল অম্লান। ও বোধহয় সুলগ্না রোহিতাশ্বকে কিছু বলতে চাইছিল, কিন্তু পাশে তাকিয়েই ও কাউকে খুঁজে পেল না। এই তো ওর পাশেই তো আসছিল ওরা দুজন। কোথায় গেল? পিছন ফিরে অম্লান তাকাতেই এক আশ্চর্য দৃশ্য দেখতে পেল। সুলগ্না রোহিতাশ্ব অপ্রকৃতিস্থ ভঙ্গিতে দৌড়াচ্ছে ওই কুয়োটার দিকে। কেউ যেন ওদের ডাকছে, আর ওরা সেই ডাকের অনুপেক্ষণীয় আকর্ষণের বশে ছুটে যাচ্ছে মরিয়া হয়ে। ওরা যত কুয়োটার কাছাকাছি এগোচ্ছে, সে আশ্চর্য আর্তনাদ তত বেশি প্রবল হয়ে উঠছে। একটা অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল অম্লানের। এরপর যে ঠিক কি হতে চলেছে সেটা যেন আবছাভাবে আন্দাজ করতে পারল ও। গলার সবটুকু জোর দিয়ে ও চিৎকার করে ডাকল, সুলগ্না, রোহিতাশ্ব, যেও না, ফিরে এসো, এক্ষুনি ফিরে এসো এই জায়গায়। ফাঁকা জায়গায় যথেষ্ট জোরেই প্রবাহিত হলো অম্লানের কণ্ঠস্বর, কিন্তু সেই আশ্চর্য স্বরের তীব্রতা আর রোহিত সুলগ্নার আত্মমগ্নতার কাছে চাপা পড়ে গেল সবকিছু। ওরা যেন শুনতেই পেল না অম্লানের কণ্ঠ। এর মধ্যেই ওরা বহু দূর এগিয়ে গিয়েছে। অম্লানও টলমল পায়ে প্রাণপণে দৌড়াতে লাগলো ওদের দিকে, কিন্তু অম্লানের তো রোগ জর্জরিত দুর্বল শরীর, ওদেরকেও ধরতে পারবে কেন? তাই হাজার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না অম্লান। ওর চোখের সামনেই রোহিতাশ্ব আর সুলগ্না
ঝাঁপ দিল কুয়োয়। মুহূর্তের জন্য সে সবুজ আলো যেন মেরুজ্যোতির মতো ব্যপ্ত হয়ে ঝলসে উঠল। আর্তনাদ ছিল চরম সীমায়, আর তারপরেই সব শান্ত। চারিদিক ধুধু প্রান্তর, আর মাঝখানে একা অম্লান। অম্লানের স্নায়ু আর সহ্য করতে পারল না। কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল মাটিতে। পরদিন রেস্কিউ টিম এসে উদ্ধার করেছিল অম্লানকে। টানা 2 দিন অচেতন হয়েছিল ও। জ্ঞান ফেরার পরেও ও স্বাভাবিক হতে পারেনি। অবশেষে 25 দিন হাসপাতালের নজরদারিতে থাকার পরে গত সপ্তাহে অম্লান বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেও অবশ্য নানান নিয়ম রীতির মধ্যে তাকে থাকতে হচ্ছে। তবে একটা ব্যাপার ঘটেছে। বাড়ি ফিরে আসার পর ও অনুভব করেছে ওর গন্ধের অনুভূতিটা আবার ফিরে এসেছে। ওহ, কতদিন পর সে খেতে বসে আবার খাবারের গন্ধ পাচ্ছে। শুকিয়ে যাওয়া গন্ধরাজ ফুল বা ধোঁয়া ওঠা গরম ভাতের গন্ধ যে এত সুন্দর তা যেন আগে কোনোদিন টেরই পায়নি। এখন অম্লানের শরীর আর মন অনেকটা তরতাজা লাগছে। তবে সবুজ আলোয় বা হামিং বা হুইসেল জাতীয় কোনো শব্দে একটা অদ্ভুত ভীতি এসে গিয়েছে তার। কোথাও সবুজ আলো জ্বলতে দেখলেই সে চমকে উঠছে। আচমকা কুকুরের দীর্ঘ কান্না কানে আসলে ধর্মর করে লাফিয়ে উঠছে সে। অবশ্য এসবের জন্য তার কাউন্সেলিং চলছে। আজ বহুদিন পর ল্যাপটপটা খুলে বসল অম্লান। এক্সপিডিশনটা সম্পর্কে একটা ফর্মাল রিপোর্ট লেখা দরকার। হাতে অবশ্য বিশেষ প্রামাণ্য রসদ কিছুই নেই, শুধু আছে ইমালসান জাতীয় জিনিসটার একটা অসম্পূর্ণ কেমিক্যাল অ্যানালিসিস। ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে জিনিসটায় নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, লিপিড, ফসফরাস, গ্লিসারল, ডয়টোরিয়াম, পিরিমিডিন, ইউরাসিল, থাইমিন, মনোস্যাকারাইড আর পলিস্যাকারাইড ছাড়াও এমন কিছু অজানা জিনিস আছে যেগুলো বহু চেষ্টা করা সত্ত্বেও শনাক্ত করা যায়নি। কটন বাডে করে সামান্য একটু জিনিস পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। বাকিটা আছে অম্লানের কাছে। ওর স্টাডি টেবিলের উপর একটা কাঁচের গ্লাসে সেটা শোভা পাচ্ছে। অবশ্য শোভা পাওয়ার মতো এমন কিছু সৌন্দর্য ওর মধ্যে নেই। সাধারণ সিলিকন জেলিও এর চেয়ে অনেক বেশি সুন্দর দেখতে। শুধু স্মৃতি হিসাবেই ওটাকে রেখে দিয়েছে অম্লান। প্রায় ঘন্টা 2 ধরে রিপোর্টটা লিখল অম্লান। সুধী, প্রথমেই অকারণ বিলম্ব এবং দীর্ঘ অনুপস্থিতির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করব আমার শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে আপনারা আমার এই অনিচ্ছাকৃত অবহেলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করবেন। এবার আসি কাজের কথায়। অত্যন্ত ব্যথিত চিত্তে জানাতে বাধ্য হচ্ছি যে কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল সে কাজে আমি সম্পূর্ণ অসফল হয়েছি। যথাসাধ্য চেষ্টা করেও এমন কোনো প্রমাণ আমি সংগ্রহ করতে পারিনি বা এমন কোনো যুক্তি আমি দাঁড় করাতে পারিনি যেগুলোর দ্বারা ওই রহস্যময় ঘটনার একটি নিটোল ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তবে সামান্য কিছু নথি, কিছু সাধারণ যুক্তি এবং অনুমান থেকে আমি নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছি। যে আশ্চর্য ঘন পদার্থটির অংশবিশেষ আমরা কুয়োর ভেতর থেকে সংগ্রহ করতে পেরেছিলাম, প্রথমেই আসি তার কথায়। আমার ধারণা জিনিসটা আর কিচ্ছু নয়, বরং এক বিশেষ ধরনের সাইটোপ্লাজম। কেমিক্যাল অ্যানালিসিসটা খুঁটিয়ে পড়লেই ব্যাপারটা অনুধাবন করা যাবে। প্রায় আমাদের সাইটোপ্লাজমের মতোই পদার্থটার রাসায়নিক গঠন, শুধু জলের পরিবর্তে রয়েছে ভারী জল বা ডয়টেরিয়াম, আর আছে কিছু অজানা মৌল বা যৌগ। আমার ধারণা সেগুলো বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিড।
হয়তো ওর মধ্যে নিউক্লিয়াস, রাইবোজোম ইত্যাদি কোষ অঙ্গাণু আছে। আমাদের পার্থিব পরীক্ষা নিরীক্ষার সীমাবদ্ধতার জন্য আমরা সেগুলোকে শনাক্ত করতে পারিনি। হ্যাঁ, পার্থিব শব্দটা আমি সচেতনভাবেই ব্যবহার করলাম, কারণ আমার দৃঢ় বিশ্বাস ওই জিনিস এই পৃথিবীরই নয়। আমাদের পরিচিত জৈবিক রাসায়নিক পরিবেশের সঙ্গে ওর কোনো সম্বন্ধই নেই। ওটা এসেছে ব্রহ্মাণ্ডের কোনো অজ্ঞাত অঞ্চল থেকে। ওই যে কুয়োর মতো দেখতে আধারটা, ওটাই ওর বাসস্থান, বা ওটাকে বদ্ধ করে রাখার জন্য তৈরি একটা বিশেষ ব্যবস্থা। এখন ওটা ভুলক্রমে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে নাকি সচেতনভাবে কি ওটাকে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছে সেটা আমি বলতে পারবো না। এবার আসবো এই রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পূর্ণিমার রাতে ওই প্রাণীটির আশ্চর্য আচরণ এবং তৎসহ কিছু মানুষের রহস্যজনকভাবে অন্তর্হিত হয়ে যাওয়ার ব্যাখ্যায় আমি এই ক্ষেত্রে সম্পূর্ণ সচেতনভাবেই প্রাণী শব্দটা ব্যবহার করছি। সক্রিয় সাইটোপ্লাজম সর্বস্ব একটি পদার্থকে কি আর জড় পদার্থ বলা যায়? তাছাড়া ওটা যে সচেতন, আশা করি সেটা আমার বাকি প্রতিপাদ্যটুকু পড়লে বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার ধারণা প্রাণী কোষ্ঠীতে এমন কিছু আছে যা আলোক সংবেদী, অর্থাৎ তীব্র আলোয় সেটি সক্রিয় হয়ে ওঠে। সে হয়ে ওঠে সংবেদনশীল এবং সচেতন প্রতিক্রিয়া দেয়, যে কারণে পূর্ণিমার রাতে যখন পূর্ণচন্দ্রের আলো তাকে স্পর্শ করে সে জড়তা কাটিয়ে জেগে ওঠে। ঠিক পোশাক দেহের সংস্পর্শে এসে ভাইরাসের সক্রিয় হয়ে ওঠার মতন। তবে দিনের আলোয় এই বিষয়টা ঘটতে দেখা যায় না। তার কারণ হয়তো দিনের বেলায় অত্যধিক তাপমাত্রা ওর সক্রিয় হওয়ার পক্ষে উপযুক্ত নয়। তো যাই হোক, পূর্ণিমার রাতে প্রাণীটি সক্রিয় হয়ে ওঠে এবং শিকার ধরার জন্য আর্তনাদ করতে থাকে। ওর ওই বিশেষ আর্তনাদ মানুষের বা অন্যান্য প্রাণীদের মস্তিষ্কে এমন কিছু প্রভাব বিস্তার করে যে তারা তাদের স্বাভাবিক যুক্তি বুদ্ধি হারিয়ে ফেলে এবং ওর কাছে আত্মসমর্পণ করে। যে কারণে ওই অঞ্চলে পূর্ণিমার রাতে যেই গেছে, পরবর্তীকালে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার অত্যন্ত সম্ভাবনাময় এবং প্রতিভাবান দুজন সহকর্মীরও সেই একই দুঃখজনক পরিণতি হয়েছে। ভাগ্য আমার প্রতি অত্যন্ত সদয় যে অকুস্থলে উপস্থিত থেকেও কোনো কারণে আমি বেঁচে গিয়েছি। হয়তো দুটি শরীরেই তার উদরপূর্তি হয়ে গিয়েছিল বলে সে তৃতীয় শিকারের প্রতি আর মনোযোগী হয়নি। এমত অবস্থায় আমার প্রস্তাব একটি, যত দ্রুত সম্ভব কূপটিকে ধ্বংস করে ফেলা হোক বা ওটাকে বুঝিয়ে ফেলা হোক, যাতে অদূর ভবিষ্যতে ওই অপার্থিব নাদের শিকার আর কোনো মানুষকে বা অসহায় প্রাণীকে না হতে হয়। ইতি আপনার বিশ্বস্ত অম্লান দাশগুপ্ত। মেলটা পাঠিয়ে ল্যাপটপটা শাট ডাউন করলো অম্লান। এখন ওর একটু বিশ্রাম দরকার। চোখ দুটো যেন টন টন করছে। কি আশ্চর্য, এক পূর্ণিমার রাত্রে ও এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। আজ আবার আরেক পূর্ণিমার রাত্রে অম্লান সেই ঘটনাটা সম্পর্কে নিজের মতামত দাঁড় করালো। অদ্ভুত সমাপতন বলতে হয়। অবশ্য এমন তো কত কিছুই ঘটে, তাই না? একটা অদ্ভুত গন্ধ নাকে আসছে, যেন ধুনো, চাঁপা ফুল আর কস্তুরীর সঙ্গে মিশে গিয়েছে আরও কিছু অজানা জিনিস।
এদিক ওদিক তাকিয়ে গন্ধের উৎসটা খোঁজার চেষ্টা করল অম্লান। আর তারপরেই যা দেখল তাতে ওর গায়ের লোম দাঁড়িয়ে গেল। জানলা গলে চাঁদের আলো এসে পড়েছে সেই পদার্থটায়। তাতে আবার দেখা দিয়েছে সবুজ আলোর ঝলক। একটা তীক্ষ্ণ শব্দ ধীরে ধীরে উঠে আসছে সেটার ভিতর থেকে, যে শব্দ এই 1 মাস আগের এক বিভীষিকাময় রাতে অম্লান শুনেছিল। হঠাৎ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল অম্লানের কাছে। আর্তনাদ নয়, এই বিজাতীয় প্রাণীর শিকার ধরে তার গন্ধ দিয়ে। এই গন্ধই সম্মোহিত করে ফেলে তার শিকারকে। সেই রাত্রে অম্লানের গন্ধবাহী স্নায়ু নিষ্ক্রিয় ছিল বলে ও সেদিন বেঁচে গিয়েছিল। আর কুকুরটা বহু দূর থেকে ছুটে গিয়েছিল, কারণ কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে অনেক বেশি প্রখর। আর সবচেয়ে বড় কথা, এই প্রাণীকোষের সামান্যতম অংশ আলাদাভাবে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রেখে টিকে থাকতে সক্ষম, বা হয়তো অ্যামিবার মতো এও উপযুক্ত পরিস্থিতিতে অঙ্গ বিভাজন করে অপত্য তৈরি করতে পারে। অম্লানের হাত পা যেন নিষ্ক্রিয় হয়ে আসতে লাগলো। সে বহু চেষ্টা করে গ্লাসটাকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। সেই সবুজ আলো এখন সুতীব্র, সেই আর্তনাদও বাড়িয়ে তুলেছে তার তীক্ষ্ণতা। এ তো সেই বিশেষ আধার নয়, এ একটা সাধারণ কাঁচের গ্লাস মাত্র। সহজেই এটাকে টপকে সে বেরিয়ে এসেছে টেবিলের উপরে। ধীরে ধীরে অম্লানের শরীরটা ঢুকে যেতে থাকলো উজ্জ্বল সবুজ আলোর বলয়ে। শুনছিলেন সৃজিত সরকারের কলমে কুয়ো। আজকের গল্প পাঠ অভিষেক। অন্যান্য চরিত্রে সৌমিলি, স্পন্দন এবং আমি রক্তিম। আবহ ফিনিক্স। স্ক্রিপ্টিং অনিন্দিতা। প্রচ্ছদ দ্বীপ। পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, খুব তাড়াতাড়ি আসতে চলেছে কর্ণশীলের কলমে একটি ঐতিহাসিক উপন্যাস, রক্ত গান্ধার। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।